কথা। বিজয়নগর রাজ্যে রাজা মহেন্দ্র প্রতাপ রাজ করতেন। ওনার রাজ দরবারেই একজন বৃদ্ধ রাজগুরু রামকৃপ ছিলেন। আজ রাজার সভা লেগেছিল। একজন অন্য রাজ্যের দূত ওখানে সন্দেশ পত্রিকা নিয়ে চলে আসেন। প্রণাম মহারাজ, আমি কনকপুর রাজ্যের রাজদূত কমলনাথ। কি সন্দেশ এনেছ? কই পড়ে শোনাও দেখি। যথাজ্ঞা মহারাজ। রাজা মহেন্দ্র প্রতাপ, আমি এই পত্র আপনার কন্যা আর আমার পুত্রের সাথে বিবাহের জন্য লিখছি। যদি আপনি এতে মত দেন তাহলে দুটো রাজ্যেরই সম্পর্ক আরো বেশি মজবুত হয়ে যাবে। এই ব্যাপারে আপনি একটু ভালো করে চিন্তা করবেন আর তাড়াতাড়ি উত্তরটা আমাকে পাঠান। দূত পত্র পড়ে নেওয়ার পর পত্রিকা আবার মুড়ে দেয়। বিবাহের কথা বলার জন্য ওনাকে যে এখানে আসতে হবে, তাই না? এরকম চিঠি লিখে উনি আমাকে অপমান করছেন নাকি? যাও দূত যাও, আমি আমার উত্তর কয়েকদিন পরে পাঠিয়ে দেব। না মহারাজ, এ যে আমার আদেশের অবমাননা করা হবে। তুমি কি বলতে চাও বলো তো? আমি তো শুধুমাত্র একজন রাজদূত মহারাজ। আমার কাজ হলো চিঠিতে কি লেখা আছে সেটা পড়ে শোনানো, আর চিঠির উত্তর পাওয়ার পরে আমার মহারাজের কাছে পৌঁছে দিতে হবে। আমি তো বলেই দিলাম যে আমি উত্তর কয়েকদিন পরে তোমার ওখানে পাঠিয়ে দেব। তাহলে এখন এখান থেকে বিদায় হও, না হলে তুমি উচিত দণ্ড পাবে। কিন্তু আমার মহারাজ বিজয় সিং নিজের এই দাসকে আজ্ঞা দিয়েছেন যে আমি উত্তর না নিয়ে যেন ফিরে না যাই। তাই ওনার আদেশ পালন না করলে যে আমি আরো বেশি দণ্ডিত হব। রাজদূতের কথা শুনে রামকৃপ মহারাজকে বলে ওঠেন, মহারাজ, এই রাজদূত যা বলছে ঠিক বলছে। আর ধর্ম অনুযায়ী তো একজন রাজদূতকে দণ্ড দেওয়া মোটেই উচিত হবে না। আপনি ওকে এই নগরীতে বিশ্রাম করার অনুমতি দিন, আর এনার উত্তর কালকে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন আপনি বলবেন রাজমন্ত্রী। যাও রাজদূত যাও, কালকে সভাতে এসে নিজের উত্তর নিয়ে যেও। রাজদূত মহেন্দ্র প্রতাপকে প্রণাম করে ওখান থেকে চলে যান। মহেন্দ্র প্রতাপ রাজগুরুর দিকে তাকিয়ে চিন্তার সঙ্গে বলে ওঠেন, এখন আমরা কি করব গুরুজি? এটা এখন খুবই চিন্তার ব্যাপার। যদি সত্যি সত্যি যুদ্ধ হয় তাহলে আমাদের রাজ্যে তো অশান্তি দেখা দেবে। আর যদি ওরা আমাদের রাজ্যে সরোবরের রাস্তাটা বন্ধ করে দেয় না, তাহলে জলের অভাবে তো রাজ্য একেবারে শুকিয়ে যাবে। মহারাজ, এ আপনি একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু যে প্রস্তাবটা এসেছে বটে সেটাকে গ্রহণ করা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? কিন্তু আমার পুত্রীর জন্য যে একেবারে সে যোগ্য কি না সেটা তোমাকে পরখ করে দেখতে হবে। তাছাড়া যে এই প্রস্তাব আমি কি করে মানবো? আর এত তাড়াতাড়ি উত্তরের হট করে উনি পরখ করার প্রশ্নটাই শেষ করে দিলেন যে। আমার কাছে একটা উপায় আছে মহারাজ, যার ফলে আপনি ওকে পরখ করতে পারবেন, আর তার সাথে যে সময়টা ওনার সাথে ব্যবহার করতে চলে গেছে না, সেটা একেবারে সমান মতন হয়ে যাবে আর কি। আচ্ছা বলুন গুরুজি, বলুন কি করতে হবে? রামকৃপ সমস্ত কথা মহারাজের কানে বলে দেন। মহারাজ পরিকল্পনা শুনে খুব খুশি হন, আর পরের দিন সভার সময় উৎসুক বসে অপেক্ষা করতে থাকেন। পরের দিন আবার সভা লাগে, আর মহারাজ একটা হাসির সাথে সভাতে উপস্থিত রাজদূতকে বলেন, তোমার উত্তর একদম রেডি রাজদূত। আমাদের উত্তর হ্যাঁ। এটা দুটো রাজ্যের জন্য সত্যি খুবই খুশির খবর। এই দূতের তরফ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন। অভিনন্দন দেওয়ার আগে তুমি দাঁড়াও তো, আমাদের কিছু শর্ত রয়েছে। কিন্তু এই শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে এই সম্বন্ধ অবশ্যই মেনে নেওয়া হবে। বলুন মহারাজ, আমি আপনার শর্ত আমাদের মহারাজের কাছে অবশ্যই পৌঁছে দেব। আমাদের এখানে প্রথা রয়েছে যে রাজ্যের রাজকুমারীর সাথে আগে কুয়োর বিয়ে দেওয়া হয়। তুমি তোমার রাজ্যের সমস্ত কুয়ো বরযাত্রী হিসেবে নিয়ে এসো, আর এখানকার কুয়ের সাথে বিয়ে দিয়ে দাও, তাহলেই আমি হ্যাঁ বলে দেব। এই কথাটা শুনে রাজদূত হাসতে থাকে। যেমনটা আপনি বলবেন মহারাজ, এবার আমি রওনা দিই তাহলে। রাজদূত এটা বলে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। মহারাজ নিজের রাজগুরুকে বলে ওঠেন, গুরুদেব, আচ্ছা ও আপনার এই নির্ভুল যুক্তি শোনার পরেও হাসছিল কেন? একটা রাজদূত নিজের রাজার তরফ থেকে যদি কথা বলে না, তাহলে তার এখানে বলাটা যে রাজার দুর্বলতা দেখানো যায়।
সেই জন্যই হয়তো ও নিজের হাসি দিয়ে স্বয়ংয়ের বুদ্ধিটাকে আড়াল করে রেখেছিল। মহেন্দ্র প্রতাপ রাজগুরুর কথা শুনে নেন। অনেক দিনের সফরের পর সে রাজদূত নিজের রাজ্যে পৌঁছে যায় আর নিজের রাজাকে প্রণাম জানায়। তক্ষুনি একজন দাসী ওনার মাথায় মুকুট রেখে দেন। তারপর রাজা বলে ওঠেন, এসো পুত্র এসো। তা কেমন লাগলো তোমার শ্বশুর বাড়ি? খুবই অদ্ভুত ছিল বাবা, দারুণ লাগলো ওনাদের শর্ত শুনে। ঠিক যেমনটা আপনি বলেছিলেন ঠিক ততটাই বুদ্ধিমান ওনার রাজগুরু। কিন্তু তুমিও কোনো কিছুতে কম নয় পুত্র। আসলে রাজকুমার বিক্রম রাজদূতের বেশ ধারণ করে নিজের হওয়া শ্বশুর বাড়ি দেখতে এসেছিলেন। যাও এবার গিয়ে বিশ্রাম নাও দেখি, কালকে সবাই দেখা হচ্ছে। যথা আজ্ঞা বাবা। পরের দিন সকালে সভা বসে আর রাজা রাজকুমার বিক্রমকে শর্তের ব্যাপারে শোনেন। আর শোনার পর ওনার চেহারা যেন একটা চিন্তায় ডুবে যায়। রাজকুমার বিক্রম হাসতে হাসতে রাজা বিজয় সিংকে বলে ওঠেন, কি হয়েছে বাবা, এত চিন্তিত কেন? পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, এখন আমাদেরকেই দেখছি পরীক্ষা দিতে হচ্ছে পুত্র। আমি থাকতে এইটুকু ব্যাপার নিয়ে এত চিন্তা করছেন? আপনি আমার উপর সব ছেড়ে দিন, বিয়ের ব্যবস্থা নিন আপনি, আর পরীক্ষার কথাটা আপনি আমার উপর ছাড়ুন। অন্য এই রাজ্য তোমার মতন বুদ্ধিমান রাজকুমার পেয়ে আমি তাহলে প্রস্তুতি নিই, তুমি এই সমস্যার সমাধান অবশ্যই করে দেবে। রাজা তৈয়ারি করতে শুরু করেন আর দেখতে দেখতেই 1 মাস কেটে যায়। আজ মহারাজ মহেন্দ্র প্রতাপ এই বিষয়েই রাজগুরু রামকৃপের সাথে কথা বলছিলেন। এখন তো 1 মাস হয়ে গেছে। কয়েকদিন আগে তো ওনারা বলে দিয়েছিলেন বরযাত্রী আজকে চলে আসবে, কিন্তু কুয়ো নিয়ে ওরা আসবে কি করে? গুরুদেব, ওরা আবার যুদ্ধ করতে চলে আসছে না তো? আমি যুদ্ধ হতে পারে এটা ভেবে প্রস্তুতি করেই রেখেছি, কিন্তু গুপ্তচরেরা তো এমন কোনো আদেশ আমাদের কাছে পৌঁছে দেয়নি যে ওরা সেনা নিয়ে আসছে। আমি রাজা বিজয় সিংকে খুব ভালো করে চিনি। ওরা এইটুকু শর্তের জন্য সেনা নিয়ে আসবে না বটে, বরং শর্তটাকে পরীক্ষা ভেবে স্বীকার করে নেবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে গুপ্তচরদের মতে কুয়ো ছাড়া নাকি ওরা আসছে, তাহলে ওদের আসার কারণটা কি? এখন সময় হয়ে গেছে যে একজন রাজার মতন আমি ওনাদের স্বাগত জানানোর জন্য যাব, আর স্বয়ং গিয়ে দেখব যে শেষমেশ কি হচ্ছে। মহেন্দ্র প্রতাপ আগেই বরযাত্রী থাকার জন্য বন্দোবস্ত করে রেখেছিলেন। উনি নিজের শিবিরে বসে এখন বরযাত্রীর আসার অপেক্ষা করতে শুরু করেন। সূচনা এটা ছিল যে বরযাত্রী সীমা পার করে ফেলেছেন, ব্যাস কিছুক্ষণের মধ্যেই পৌঁছতেই চলেছেন। তক্ষুনি রাজগুরু এসে মহেন্দ্র প্রতাপকে খবর দেন, চলুন মহারাজ, রাজা বিজয় সিং আর রাজকুমার তো এসে গেছেন বরযাত্রী নিয়ে। আমরা আমাদের বিশেষ অতিথিদেরকে ওখানেই থামিয়ে রেখেছি আমাদের শর্ত দেখার জন্য। মহেন্দ্র প্রতাপ রাজগুরুর সাথে ওখানে বরযাত্রীর স্বাগত জানাতে যান। মহেন্দ্র প্রতাপ গুরুকে ইশারা করেন যে উনি যেন শর্তের ব্যাপারে জিজ্ঞাসা করেন। প্রণাম গুরুদেব, অনেক কথা শুনেছি আপনার ব্যাপারে। সত্যি বলুন, কি পরীক্ষা করতে চান আপনি? আসলে ব্যাপারটা হলো গিয়ে, আমি অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখলাম, কিন্তু আপনারা বরযাত্রী কুয়ো দেখতে পেলাম না তো। এর উত্তর আপনি এই বর পুত্রকেই জিজ্ঞাসা করুন, উনি বলে দেবে। রাজকুমার বিক্রমের চেহারা দেখা মাত্রই মহেন্দ্র প্রতাপ আর রাজগুরু একে অপরকে দেখতে শুরু করেন। ওরা জানতে পেরে যান যে এটা তো সেই রাজদূতই। অবাক হবেন না, শুধু আমার মনে একটা ইচ্ছে জেগে উঠেছিল, তাই বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার রাজ্য দেখতে চলে এসেছিলাম। তোমার সন্তান সত্যি বীর বিজয় সিং, কিন্তু এতেই চলবে না। কিন্তু হ্যাঁ, শর্তটা পূরণ করবে কিভাবে? শর্ত তো আমি পূরণ করেই দিয়েছি, কিন্তু আপনি এটা বলুন যে প্রধান অনুযায়ী আপনার কোণে কুয়ো কোথায় গেল? আমি তো অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখলাম, কিন্তু আপনার ওই কোণে কুয়ো আমি দেখতে কোথাও পাইনি। তাই আমাদের কুয়ো রেক করে পালিয়ে চলে গেল। ওরা বলছিল যে যদি আমাদের বরযাত্রীদের স্বাগত জানার জন্য কোণে যাত্রীর কুয়ো না আসে তাহলে আমরা আসবো না।
খুব ভালো, খুব ভালো, খুব বুদ্ধিমান তুমি। কিন্তু রাজকুমার, এখনো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তুমি এই বিয়ের জন্য এত পরিশ্রম কেন করেছো? এটা শুনে রাজকুমার বিক্রম হাসতে শুরু করেন আর তারপর উনি বলেন, আসলে ব্যাপারটা হলো গুরুদেব, একটা কাজে আমি মনে মনে আপনার পুত্রীকে বিয়ে করব ভেবেছিলাম। আপনার সাথে যুদ্ধ করে আমি এই বিবাহ করতে হবে আমাকে, বা আপনাকে সামর্থ্যের পরিচয় দিয়ে আমাকে বিয়ে করতে হবে, এটাই পরীক্ষা করার জন্য আমি রূপ বদল করে এখানে এসেছিলাম। আর জোর করে বললাম যে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিন, না হলে আমি যাব না। তোমার প্রশংসা করার জন্য যতই বলি না কেন খুব কমই হবে। আপনার রাজ্যে আমার মেয়ে কিন্তু খুব ভালোই থাকবে, এই বিয়েতে আমার মত আছে। শেষমেশ রাজকুমার বীর আর বুদ্ধিমান দুটোই তো, তাহলে সম্বন্ধ পাকা হলো। সমস্ত লোকেরা এই আশ্চর্য রকম সমস্যার সমাধান দেখে খুব খুশি হন। আর রাজকুমার বিক্রমের বুদ্ধিমত্তা দেখে মহেন্দ্র প্রতাপ দুটো রাজ্যের সম্বন্ধটা জুড়ে দেন। দুটো রাজ্যের সম্বন্ধ খুব মজবুত হয়ে ওঠে।